এই সময়টার মধ্যে এমন কিছু লোকের আমরা ক্ষমতা দেখতে পাচ্ছি, এক একজনের গর্জন দেখে মনে হয় যেন রয়্যাল বেঙ্গল টাইগার। বাংলাদেশে এত বাঘ আছে, আমরা কল্পনাও করতে পারি না যে বাংলায় এত রয়্যাল বেঙ্গল টাইগার, ইটস এ ল্যান্ড অফ টাইগার্স। এই সরকার যেভাবে দেশ চালাচ্ছে তাতে জ্যামিতিক হারে দেশের অর্থনীতি ধ্বংস হবে, আইন শৃঙ্খলার অবনতি হবে, রাজনৈতিক কৃষ্টি এবং কালচার এটা এখন রীতিমতো একটা বেয়াদবির রাজনীতি হয়ে গেছে। স্বাভাবিকভাবে আমাদের দেশের একটা রাজনৈতিক কালচার আছে, সেই কালচারটা ইদানিংকালে এটা একটা ব্যাড কালচারে পরিণত হয়েছে এবং এই সরকারের অধীনে যদি এই জিনিসগুলো চলতে থাকে এটা অন দ্য লং রানে ক্যান্সার আকারে আমাদের সামাজিক যে বিধি এবং বিধান পুরোটাকে বিনষ্ট করে ফেলবে। এরকম হওয়ার তো আসলে কথা ছিল না। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে তো আমরা জানি কালচারটা আরো বেশি বদলাবে, আরো ভালো কিছু আমরা প্রত্যাশা করব। একটা জিনিস হলো যে এখানে নেতিবাচক অর্থে না বলে পজিটিভ অর্থে বলি, যে মূলত যারা এই মুহূর্তে ক্ষমতায় এসেছেন, আমি আগেই বলেছি তাদের কোনো এক্সপেকটেশন ছিল না। এখন ধরেন যারা উপদেষ্টা হয়েছেন ছাত্রদের মধ্যে থেকে, তারা কি চেয়েছেন? তারা সর্বোচ্চ একটা চাকরি চেয়েছেন। সবাই যে বিসিএস করবেন তাও নয়, নন ক্যাডার সার্ভিসও চেয়েছেন। অনেকের মধ্যে আছে যারা প্রাইমারি স্কুলের টিচার হতে চেয়েছেন, ক্যাডার হতে চান নাই, একটা প্রাইমারি টিচার হতে চেয়েছেন কিন্তু কোটা থাকবে না। তাহলে দেখেন যে তাদের যে দাবিটা সেটা হলো সরকারি চাকরির একটা তহসিলদার থেকে শুরু করে সর্বোচ্চ যেটা একটা বিসিএস ক্যাডার। তো আমি ধরে নিলাম একজন বিসিএস ক্যাডার, একজন বিসিএস ক্যাডার সে এসি ল্যান্ড হয়, তার বেতন 30, 35 বা 40,000 টাকা। এবং এখন যে ছেলেরা পরীক্ষা দিচ্ছে রেশিও অনুযায়ী 1000-এর মধ্যে একটা ছেলেও কিন্তু চান্স পায় না। এখন 1000-এর মধ্যে যে ছেলেগুলো এখানে পরীক্ষা দিতেন বা করতেন তাদের মধ্যে সবাই যে বিসিএসে চান্স পাবেন এরকম কোনো 1% নিশ্চয়তা ছিল না। এখন তারা হঠাৎ রাতারাতি মন্ত্রী হয়ে গেছেন, উপদেষ্টা হয়ে গেছেন। আবার মন্ত্রী না হয়েও অনেকে মন্ত্রীর সাথে ক্ষমতা তারা বেশি প্রয়োগ করছেন। ফলে কি হচ্ছে, তাদের শরীরের যে রসায়ন, চিন্তা চেতনা সব কিছু এলোমেলো হয়ে গেছে। এবং অল্প বয়সে যেটা হয়, আপনি দেখবেন নতুন পানিতে যখন মাছ আসে ওর ভিতরে একটা যৌবন চলে আসে। একটা পুঁটি মাছ সে বোয়াল মাছের মতো একটা লাভ দেয়, হা করে এমন জোরে, মানে আপনি পুঁটি মাছকে মনেই হবে না ও যে লাভ দিচ্ছে, ও যেটা পুঁটি মাছ এটা আপনার মনে হবে না। তো যৌবন এমন একটা ব্যাপার, নতুন পানি এমন একটা ব্যাপার, ক্ষমতা এমন একটা ব্যাপার, ওখানে মানুষ সব কিছু হারিয়ে ফেলে। প্রেমে পড়লে যেমন একটা মানুষের মধ্যে কোনো বিবেক থাকে না, বোধ থাকে না, অকারণে মানুষ হাসতে থাকে, অকারণে কাঁদতে থাকে, কথায় কথায় হাসতে থাকে, কাঁদতে থাকে। তদ্রূপ ক্ষমতার যে প্রেম, এই প্রেমে পড়ে এখন দেখা যাচ্ছে যে যে যার মতো করে কাজ করছে। কেউ হাসছে, কেউ গালাগাল করছে, কেউ বকা দিচ্ছে, কেউ থ্রেট দিচ্ছে, কেউ দেখা গেল যে তার হাতে হয়তো দেখা গেল যে একটা মানে সাধারণ ধরেন তলোয়ার, ওই লাঠির তলোয়ার আছে, কিন্তু ওটাকে সে একটা AK-47 ভেবে একেবারে সোজা পুতিনের সাথে যুদ্ধ করার জন্য সে চলে যাচ্ছে। এই মোহ তো একটা সময় কেটে যাবে। আপনাকে বলা হয় যে আপনি ত্রিকালদর্শী, আপনি অনেক কিছু বুঝতে পারেন, দেখতে পারেন। তো আপনার একটু চিন্তা ভাবনা থেকে, আপনার দর্শন থেকে যদি একটু জানতে চাই, এই মোহ কাটতে আসলে কীরকম সময় লাগতে পারে? না, এই মোহ কাটতে এখানে আমি তো আগেই বললাম যে আমরা এখন যে একটা জাতাকলের মধ্যে পড়েছি, আপনার এখানে একটা অনির্ধারিত সময় আমাদেরকে এরকম একটা অরাজকতার মধ্যে যেতে হবে। এবং সেটা কম করে হলো 3 থেকে 10 বছর, 3 বছর থেকে 10 বছর এরকম একটা অরাজক অবস্থার মধ্যে আমাদেরকে যেতে হবে যদি আমরা 1954 থেকে আজকের 2025 পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক অবস্থা বিশ্লেষণ করি। আচ্ছা, এই 3 থেকে 5 বছর বা 10 বছর যে অরাজক সময় যাবে, এর মধ্যে আমাদের নতুন নেতৃত্ব তৈরি হবে, আমাদের অনেকের শিক্ষা হবে, অনেকের প্রেম চলে যাবে, অনেকের নতুন প্রেম আসবে, অনেকের মোহভঙ্গ হবে, অনেকের অভিজ্ঞতা হবে, অনেক যাকে বলা হয় মাঠ থেকে আউট হয়ে যাবে, নতুন খেলোয়াড় আসবে। মানে যখন এটা অরাজকতা হয়, যেটাকে বলা হয় বাংলায় মাছসান নেয়, এখানে বড় মাছ বাংলাদেশের রাজনীতির যে ইতিহাস সেটাকে বিশ্লেষণ করে আপনি এমনটা বলছেন। ফলে এই জায়গাটাতে কে যে কখন পড়ে যাবে, কার যে উইকেট কখন আউট হয়ে যাবে, এটা আপনি দেখেন যে নতুন যে দলগুলো হচ্ছে, এক একটা নতুন দল হচ্ছে, নতুন দলগুলোর মধ্যে মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে, নেতৃত্বের পরিবর্তন হচ্ছে। আপনি বিএনপির মধ্যে, জামাতের মধ্যে এখন যে বিরোধ, আমরা কি স্বাধীন বাংলাদেশে এই 5ই আগস্টের আগে কখনো কল্পনা করেছি যে বিএনপি জামাতের মধ্যে এরকম বিরোধ হতে পারে? অথবা এই সময়টার মধ্যে এমন কিছু লোকের আমরা ক্ষমতা দেখতে পাচ্ছি, এক একজনের গর্জন দেখে মনে হয় যেন রয়্যাল বেঙ্গল টাইগার। বাংলাদেশে এত বাঘ আছে,
আমরা কল্পনাও করতে পারি না এই বাংলায় এত রয়্যাল বেঙ্গল টাইগার, ইটস এ ল্যান্ড অফ টাইগার্স। তো এরকম অনেক কিছু আপনি সামনের দিনগুলোতে দেখতে পাবেন। আমাদের কাছে আসলে অনেক অনেক ফোন আসছে, আপনার জন্য বিশেষ করে ফোন আসছে, নানা ধরনের প্রশ্ন আসছে, সেটা সম্পর্কের জায়গাটা আসলে কি দাঁড়াচ্ছে? রাজনীতির এই যে ধরেন আমি এখানে এসেছি, মানুষের জন্য কথা বলছি, এবং এই সময়টিতে আমি যে কথাগুলো বলছি, আপনি বাংলাদেশে কয়জন লোক বলতে পারছে? সবাই তো তেলের বাটি নিয়ে ঘুরছে, তেলের ড্রাম নিয়ে ঘুরছে। তো সেখানে আমি প্রথা বিরোধী কথাবার্তা বলতে চাচ্ছি, এর চেয়ে বড় রাজনীতি আর কি আছে বলেন? রাজনীতি বললেও যদি আমি এখন বিএনপি তারেক রহমান সাহেবের জন্য বিরাট একটা তেলের ড্রাম নিয়ে ঘুরি, ডক্টর ইউনূসের জন্য একটা ড্রাম নিয়ে ঘুরতে থাকি, মির্জা ফখরুল সাহেবকে কীভাবে খুশি করতে হবে তার জন্য মানে কথা বলতে থাকি, আবার বিকল্পভাবে যদি মিলিটারি ল এসে যায় সেখানে ওয়াকার সাহেবকে নিয়েও তো আমার চিন্তা ভাবনা করতে হবে। এত ড্রাম আমি কোথায় পাবো? তো যার জন্য হয় কি যে সেই কাজগুলো না করে আমি স্ট্রেট ওয়েতে জনগণের পক্ষে 18 কোটি মানুষের পক্ষে কথা বলছি, এটা মানে ছেলে খেলা নয়। আপাতত আপনি মনে করছেন যে এটি সব থেকে মানে এই সময়ের জন্য এটি সব থেকে আমার কাছে বড় রাজনীতি। সৌরভ ভাই, আপনার কাছে ছিলাম, একজন দর্শক ছিলেন, তিনি বলেছেন যে আমরা তো নির্বাচিত সরকার আসলে দেখেছি, কিন্তু এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যিনি কিনা নির্বাচিত নন, তাকে একটু সময় বেশি দিলে আসলে কি সমস্যা হয়? আর প্রশাসনের বিষয়টা নিয়ে এই যে পক্ষ বিপরীত পক্ষকে অঙ্গুলি প্রদর্শন করা যে আসলে প্রশাসন বিএনপির হয়ে কাজ করছে, এই অবস্থায় কোনোভাবে নির্বাচনে যাওয়া সম্ভব না, বিএনপি বলছে যে প্রশাসন এনসিপিকে সর্বতোভাবে সহযোগিতা করছে, এই অবস্থায় আসলে কিভাবে সম্ভব মাঠের পরিস্থিতি, সবকিছু নিয়ে যদি কথা। দর্শক বন্ধুকে ধন্যবাদ। তিনি বলছেন যে অনেক নির্বাচিত সরকার পেয়েছি, অনির্বাচিত সরকার আরও বেশি দিন থাকলে ক্ষতি কি? আমরা অনেক অনির্বাচিত সরকারও পেয়েছি, শুধু নির্বাচিত সরকার পাইনি। সর্বশেষ 2007-08 একটি অনির্বাচিত সরকার পেয়েছিলাম, এবং সেই সরকার কি করেছে সেটা কিন্তু আমাদের সবার জানা। এর আগে 70-80 দশকে দুজন সামরিক শাসক দেশ শাসন করেছে এবং তারাও অনির্বাচিত ছিলেন। পরবর্তীকালে যদিও তারা ক্ষমতা ব্যবহার করে নির্বাচিত হয়েছেন। এখন যে প্রশ্নটি হচ্ছে এই সরকার কিভাবে এসেছে? এই সরকার নিজেরা ক্ষমতায় আসেনি, সরকারকে এনেছে ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন তারা, অর্থাৎ তারা জনগণকে প্রতিনিধিত্ব করে, জনগণের অভিপ্রায়। কিন্তু জনগণের অভিপ্রায়ে যে সরকার এসেছে তাদের অঙ্গীকার কি? একটি অঙ্গীকার ছিল যে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। গণতন্ত্র প্রতিষ্ঠার নির্বাচন ছাড়া সম্ভব নয়। আরেকটি হচ্ছে স্বৈরতন্ত্র আর যাতে কখনো না আসে, সেখানে রাষ্ট্র কাঠামোর একটা সংস্কার। সেই সংস্কার এই সরকার করে গেল, সেটা বাস্তবায়ন করবে কে? বাস্তবায়ন করতে হবে নির্বাচিত সরকার কি। সেক্ষেত্রে যে জুলাই সনদের কথা বলা হচ্ছে এবং সরকার এবং জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেছে, আমরা আশা করি যে আলোচনাটা দ্রুত শেষ হবে এবং একটা ঐকমত্য প্রতিষ্ঠা হবে, একটা সনদ তৈরি হবে, যার ভিত্তিতে ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসুক তারা রাষ্ট্র পরিচালনা করবে। দ্বিতীয় হচ্ছে এই যে পাল্টাপাল্টি অভিযোগ, যে কোনো এনসিপির নেতারাই বলছেন যে এখন প্রশাসন পুরোপুরি বিএনপি প্রভাবিত, সুতরাং এই অবস্থায় নির্বাচন হতে পারে না। এই যে বিএনপি প্রভাবিত, অর্থাৎ কোনো দল প্রশাসনকে প্রভাবিত করতে পারে, এই ব্যবস্থাই তো হচ্ছে আমরা দেখে আসছি 53 বছর ধরে। এই ব্যবস্থা থেকে পরিত্রাণ চাওয়ার জন্যই কিন্তু গণ অভ্যুত্থান হয়েছে। গণ অভ্যুত্থানের পরও যদি এই অবিশ্বাস না, এই ব্যবস্থা থাকে, তাহলে তো বলবো যে কোনো পরিবর্তন হয়নি। আজকে আপনি দেখেছেন যে একজন শিক্ষককে, একজন সংখ্যালঘু সম্প্রদায়ের একজন শিক্ষককে চট্টগ্রাম এলাকায় কিভাবে তাকে সরানো হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ থাকলে বলছে তার বিরুদ্ধে অভিযোগ আছে, আইন আছে, কমিটি আছে, আইনানুগভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু জনহেনস্থা বা এই যে মব ভায়োলেন্স, মানে জনসহিংসতা, সংঘবদ্ধ সহিংসতা মাধ্যমে একজন শিক্ষককে অপমান করা হয়েছে, অপদস্থ করা হয়েছে এবং জোর করে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। তার কন্যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ে, তিনি বলছেন যে আমি বাবার কথা যখন শুনি তখন আমি মানে ঘুমোতে পারি না। তো এই অবস্থা 7-8 মাস পর এই সরকার দায়িত্ব নেওয়ার 8 মাস পর এই ঘটনা যদি ঘটে, এবং শুধু একটি না, আরও অনেক ঘটনা ঘটেছে, অর্থাৎ মব ভায়োলেন্স তো আইনের শাসন নয়। নিশ্চয়ই আমার
আমার দর্শক বন্ধু আইনের শাসন চান, নিশ্চয়ই গণতন্ত্র চান, তো সেটা তো সকলে আসলে জীবনের নিরাপত্তাটাকে সবার আগে প্রায়োরিটি দেন। অসংখ্য ধন্যবাদ জনাব গোলাম মাওলা রনি। এই সরকার আসলে অনেক আশার আলো দেখিয়েছেন আমাদেরকে। বিনিয়োগ সামিট আমরা দেখেছি, রোহিঙ্গা ইস্যুতে আমরা 1,80,000 রোহিঙ্গার একটা লিস্টের কথা আমরা জানি, বিমস্টেক সম্মেলনে আমরা দ্বিপাক্ষিক বৈঠক দেখেছি। সর্বশেষ পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশের 3টি ইস্যু নিয়ে কথা বলা হয়েছে। পাকিস্তান বাংলাদেশের $4.52 বিলিয়ন আদৌ পরিশোধ করবে কিনা সেটি নিয়ে কথা বলেছে, বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে। আপনার কাছে কি মনে হয়, আদৌ কি পরিশোধ করবে? এগুলো সবই আসলে অনেকটা মানুষকে বিভ্রান্ত করার জন্য। আর এই মুহূর্তে সরকার যে কাজগুলো করছে এগুলো একটা ডেঞ্জারাস গেম। শেখ হাসিনাও কিন্তু একই ডেঞ্জারাস গেম করার চেষ্টা করেছিলেন, এবং এক হাতে ওই যে বাঁকা বাঁশের বাঁশরি আর এক হাতে রণতুর্য। তো এখানে আমাদের নিজেদের ঘরেই আমরা ঠিক করতে পারছি না, একটা মব জাস্টিস মানে মব ভায়োলেন্স আমরা দমন করতে পারছি না। যেখানে যে কারণ বাজারে চাঁদাবাজি হচ্ছে সেটা বন্ধ করতে পারতেছি না। আমরা পাকিস্তানের সেই এত বড় সরকার মানে শক্তিশালী হয়ে গেছে, পাকিস্তানের কাছ থেকে সেই পাওনা আদায় করব, ভারতকে টেক্কা দিয়ে পাকিস্তানের সঙ্গে আমরা নতুন একটা বন্ধুত্ব গড়ে তুলব। এক হাতে আমেরিকা, আর এক হাতে চীন, এক হাতে ভারত, আর এক হাতে যাকে বলে মায়ানমার, আর এক হাতে পাকিস্তান। মানে এটা আসলে একটা শিশুতোষ গল্পের মতো। একটা ছোট শিশুর কাছে যদি এই ধরনের গল্প বলা হয়, কাঠবিড়ালির গল্প, তো একটা শিশু যেভাবে করবে, তদূর বাংলাদেশে যারা রাজনীতি বোঝেন তাদের কাছে আসলে বাংলাদেশের এখন যে অর্থনৈতিক অবস্থা, এখন যে কূটনৈতিক অবস্থা, আপনি চিন্তা করেন যেখানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেশিরভাগ কর্মকর্তা ভালো করে ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারেন না, ভালো মতো ইংরেজি বলতে পারেন না, সুন্দর মতো ইংরেজি লিখতে পারেন না, যেখানে আমাদের যারা লোকজন ভারতের সাথে দ্বিপাক্ষিক একটা বৈঠক করবে বা পাকিস্তানের সঙ্গে একটা দ্বিপাক্ষিক বৈঠক করবে, এর জন্য কোনো গ্রাউন্ড ওয়ার্ক নেই। যেখানে আমরা চীনের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করব, সেখানে যদি বলা হয় যে এটার একটা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কী, যে কোনো একটা রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক করার জন্য আপনার একটা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, অনেকে এটা নিয়ে বলতে পারবেন না। তো সেখানে কোনো রকম ব্যাকগ্রাউন্ড ছাড়া, পূর্ব প্রস্তুতি ছাড়া, প্রফেশনালিজম ছাড়া, এবং এই মুহূর্তে এই কাজগুলো করার জন্য তাদের কোনো ম্যান্ডেটও নেই। এবং আরও ব্যাপার হলো যে তাদের কোনো প্রয়োজনও নাই, এই কাজগুলো করার জন্য তাদের কোনো প্রয়োজনও নাই। তাই অপ্রয়োজনীয় বোগাস কাজগুলো করতে গিয়ে তারা যে কাজগুলো করছে সেটা হলো সময় ক্ষেপণ করছে, তাদের প্রতিপক্ষকে তারা খুব দুর্বল মনে করছে, নিজেদেরকে শক্তিশালী মনে করছে, এবং এই যে একটা টাইম পাস যে কোনোভাবে। এখন এই যে বলতেছে যে আমরা 1,80,000 রোহিঙ্গাদেরকে ফেরত পাঠাবো, এর মতো বোগাস স্টুপিড কথাবার্তা আর হতে পারে না। আমরা এরকম একটা তালিকা হয়েছিল 1,20,000-এর মতো শেখ হাসিনার জামানাতে, ওটা হলো নেপিত সেই জান্তা সরকারের সঙ্গে। কিন্তু এখন সেখানে টোটাল এখন দেখা গেল আজকের লেটেস্ট খবর হলো যে যিনি এই ব্যাপার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তিনি বলছেন যে এই অবস্থাতে রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণ সম্ভব নয়। আরে সম্ভব না তো, এটা তো আপনি আগে 2 দিন আগে কথা কি বললেন আপনি? তো এইরকম যা কিছু হচ্ছে সবই একটা বোগাস কথা। ধন্যবাদ জনাব গোলাম মাওলা রনি, ধন্যবাদ জনাব সোহরাব হাসান আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য।